শেখ হাসিনার শাসন আমলে দেখলাম মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরাই শুধু নন, সরকারি কর্মকর্তারাই নন, যে পাচ্ছেন তারাই গাড়িতে তার নিজ নিজ প্রতিষ্ঠানের পতাকা উঠাতে শুরু করলেন। পতাকা যদি নাও থাকে গাড়িতে একটা স্ট্যান্ড লাগাচ্ছেন, যেন ভাবটা এরকম তিনি কেউ, রাস্তা দিয়ে চললে যেন মনে হয় তিনি খুব গুরুত্বপূর্ণ কেউ। সো ট্রাফিক পুলিশ বা পুলিশ অন্যরা যেন তাদেরকে সমীহ করে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন যে তিনি তার গাড়িতে রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া বা বিদেশি কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ, বিদেশে গেলে বা অন্য কোথাও অন্য কোনো গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে মিট করবার প্রয়োজন ছাড়া তার গাড়িতে তিনি পতাকা ওঠাবেন না। আর প্রধানমন্ত্রী যখন এই সিদ্ধান্ত নেন, বাকিদের অবস্থা কি হয়? চাইলেও পারা একটু কষ্ট কিরকম বা পড়লে কি হয় সেই গল্প না হয় আমি আর একটু পরে বলি। প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিলেন, যদিও আমি মনে করি তিনি পতাকা ওঠাতেই পারেন, এটা দোষের কিছু নেই, কিন্তু ওই যে সবার মধ্যে যে ভাব গাড়িতে পতাকা ওড়াতে হবে, গাড়িতে একটা স্ট্যান্ড থাকতে হবে, মানে ফ্ল্যাগ স্ট্যান্ড থাকতে হবে, এটাকে তিনি নির্মূল করে দিয়েছেন নিজের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবেন, সরকারি গাড়ি না, গাড়ির জ্বালানি যে ব্যয় সেটা তিনি নিজে নির্বাহ করবেন। সাধুবাদ পেতে পারেন আমাদের সাধাসিত প্রধানমন্ত্রী। আমরা দেখেছি তিনি খুব কম কথা বলেন, খুবই কম কথা। বিদেশি মিডিয়ার সঙ্গে দেখেছি, অন্যান্য জায়গাও দেখেছি। অনেক নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে তিনি গেছেন, কিন্তু প্রতিপক্ষ বা যাদের দ্বারা তিনি নিপীড়নের শিকার হয়েছেন, যাদের বাক্যবাণে তিনি জর্জরিত হয়েছেন, তাদেরকে আঘাত করে, নাম ধরে, কোন দলের নাম উচ্চারণ করে, ব্যক্তির নাম উচ্চারণ করে তিনি কোনো বক্তব্য রাখছেন না। নিঃসন্দেহে সাধুবাদ পাবার যোগ্য, আমরা তাকে সাধুবাদ জানাই। আমাদের এই সাদাসিধে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, তার অফিস আছে আমরা জানি, এই অফিস তার নিজের করা না, এই অফিস আসলে সাবেক প্রধানমন্ত্রীরা করেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়, যেটা একসময় রাষ্ট্রপতির কার্যালয় ছিল। আমরা সংসদীয় শাসন ব্যবস্থায় চলছি, কিন্তু আমরা রাষ্ট্রপতির আদলের শাসন থেকে বেরোতে চাইছি না। সো তাদের একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির অফিসের মতো প্রধানমন্ত্রীর একটা আলাদা অফিস লাগবে, সেই অফিস আছে। এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রের একটা বিশেষ স্থাপনা, বিশেষ কার্যক্রমের কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে, সবচেয়ে ক্ষমতাবান একটা জায়গা। আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারণাটা ভেঙে দিয়েছেন। আজকে তার অফিস আছে, তিনি হয়তো সেখানে অফিস করবেন, কিন্তু তিনি এখন নিয়মিত অফিস করছেন, প্রথম দিন থেকে অফিস করছেন সচিবালয়ে, যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রীরা কালে ভদ্রে যেতেন। আমি দেখেছি যে তার সহকর্মীরা অনেকেই ওই ছোট্ট অফিসে বসতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। কে চায় ওই দেশগায়ের বিলাসবহুল জায়গা ছেড়ে এখানে বসতে? কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু বসছেন, তাদের কোনো উপায় নেই। এবং প্রধানমন্ত্রী অফিস যাচ্ছেন সকাল 9টার মধ্যে, কাজ শেষ করে দিন শেষে বেরিয়ে আসছেন। কাজী মন্ত্রীবর্গকে নির্ধারিত সময় অফিস যেতে হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী কাকে কখন ডাকবেন সেটা তো বলা যায় না। কিন্তু তিনি এই কাজটা করেছেন কাজটাকে সহজ করবার জন্য, মন্ত্রীদের কাজকে সহজ করে দেবার জন্য, এবং সেটা তিনি সফলভাবে করছেন। সরকারি অফিসের সময় বেঁধে দিয়েছেন, সরকারি কর্মকর্তাদের জন্য নির্দেশ জারি করেছেন 9টা থেকে অন্তত 40 মিনিট পর্যন্ত প্রথমে অফিসে হাজির থাকতে হবে, বাইরে কাজ থাকলে পরে যাওয়া। আগে আমরা কি দেখতাম, প্রধানমন্ত্রী এমনকি অনেক সময় মন্ত্রীবর্গ, রাষ্ট্রপতি যখন কোনো রাস্তা দিয়ে যেতেন, তার চারপাশে সমস্ত রাস্তা ফাঁকা করে ফেলা হতো, চারপাশে পুলিশ, নিরাপত্তা বাহিনী, এবং কোনো গাড়ি চলতে পারত না। আমাদের প্রধানমন্ত্রী এই যে ঢাকার অসহনীয় যানজট, ট্রাফিক সিস্টেম, সেই সিস্টেমের মধ্য দিয়ে চলছেন। আলাদা কোনো প্রোটোকল নেই, আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো হুইসেল নেই, আলাদা কোনো ভাব নেই। যে নিয়মে আপনি চলি, সেই নিয়মে তিনি চলছেন। এবং এটা অনেক একটু অস্বস্তি ফেলছে বটে। সো ওইখানে একটা গল্প বলা দরকার। গল্পটা হচ্ছে যে সংসদ অধিবেশন বসবার আগের দিন বিএনপি সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তার সহকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন। সেখানে তিনি তাদের আচার আচরণে সংযত হতে বলেছেন, কথাবার্তায় সংযত হতে বলেছেন, সীমা লঙ্ঘন করতে না বলেছেন, একজনের কথা আরেকজনকে না বলতে বলেছেন,
যতটা সম্ভব ভালো আচরণ করবার জন্য বলছেন। বক্তৃতার শেষ দিকে সম্ভবত তিনি একটা কথা বলছিলেন যে আমি আপনাদের একটা বাস্তব ঘটনা শোনাই বা গল্প বলি। ঘটনাটা এরকম, প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে তিনি যখন বলছেন তার 2 দিন বা 3 দিন আগে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী একটি রাস্তা দিয়ে যাচ্ছেন ইফতারের সময়। মন্ত্রীর গাড়ির আগে 3টে গাড়ি আছে। মন্ত্রীর গানম্যান গাড়ি থেকে নেমে গিয়ে ট্রাফিক পুলিশকে বলছে যে গাড়িতে মন্ত্রী আছেন, ইফতারের সময় হচ্ছে, আপনি সামনের গাড়িগুলো সরিয়ে দেবার ব্যবস্থা করেন। ট্রাফিক পুলিশ বা দায়িত্বরত পুলিশ যিনি ছিলেন তিনি খুবই স্মার্টলি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো এভাবেই চান, তার জন্য তো আমাদের গাড়ি সরাতে হয় না, তাহলে মন্ত্রীর জন্য কেন সরাতে হবে? প্রধানমন্ত্রী সবার খবর যে রাখেন, এই ঘটনা তার প্রমাণ। এবং তিনি এই ঘটনা বলে বুঝিয়ে দিলেন যে মানুষ এখন সচেতন হয়ে গেছে। প্রধানমন্ত্রী মানুষ দেখছে তিনি যা করছেন, কাজেই তার উপরে বাহাদুরি দেখাবার অন্য কোনো মানুষের সুযোগ নেই এখানে বাংলাদেশে। আপনি যেই হন না কেন, মন্ত্রী হন আর প্রতিমন্ত্রী হন আর সংসদ সদস্য হন। তো এটা আমাদের প্রধানমন্ত্রীর একটা বড় গুণ এবং নিশ্চয়ই এতে রাষ্ট্রীয় কাজ, গুরুত্বপূর্ণ কাজ করবার সময় তাকেও হয়তো পথে অনেকখানি আটকে থাকতে হয়, কিন্তু এই কষ্ট যন্ত্রণা তিনি নিজে যেভাবে উপলব্ধি করতে পারবেন, আমি মনে করি যে তিনি ইতিমধ্যেই ঢাকার যানজট নিরসনের জন্য এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন। কিন্তু নিজে চোখে দেখা, নিজে উপলব্ধি করার মতো একটা গুরুত্ব আছে। আমাদের প্রধানমন্ত্রীকে দেখছি তিনি যে কোনো জায়গায় গেলে তার জন্য আলাদা কোনো চেয়ারের ব্যবস্থা করতে হয় না। আর আমরা অন্য সময় দেখি কি বিশেষ প্রধান অতিথি, আমাদের অনেকেই তার নাম তিনি প্রধান অতিথি কিনা সেটা বিচার করতে চান, তার জন্য আসনটি কি, তিনি কখন আসবেন, তখন অডিয়েন্স কি থাকবে, সেগুলো বিবেচনা করেন। আমার তো দীর্ঘদিনের এই অভিজ্ঞতা আছে। কিন্তু প্রধানমন্ত্রী অন্যদের যা চেয়ার, তার চেয়ারটা তাই সাধারণ চেয়ার। আমাদের প্রধানমন্ত্রী পরিবারের যে গুরুত্ব সেটা সবার মধ্যে বোঝাবার চেষ্টা করছেন, এবং যে কারণে নির্বাচনের আগের থেকে বিভিন্ন জায়গায় তিনি তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কখনো স্ত্রীর সঙ্গে, কখনো কন্যার সঙ্গে, কখনো 3 জনের সঙ্গে। এবং অফকোর্স সবসময় সম্ভব নয় সেটা, এবং সব জায়গায় সেটা শোভন নয়, যেখানে তার যাবার ছিনে একা যাচ্ছেন। কিন্তু পরিবার যে গুরুত্বপূর্ণ এবং ফ্যামিলি ম্যাটার্স, সেটা তিনি বোঝাবার চেষ্টা। অন্য কোনো সময় হলে, অন্য কোনো বাংলাদেশের মানুষের যে আমাদের যে রাজনীতির সংস্কৃতি, আমাদের যে ভাষা, সেখানে অনেক সময় এগুলোকে মানুষ পছন্দ করতো না, এগুলোকে উত্তরাধিকারের রাজনীতি প্রতিষ্ঠা করবার চেষ্টা, এটা সেটা নানা কিছু বলে। কিন্তু প্রধানমন্ত্রী গোটা বিষয়টা এমন ভাবে সামনে নিয়ে এসেছেন যে মানুষের এটি নিয়ে সমালোচনা করবার কোনো সুযোগ নেই, এবং কেউ করছেনও না, আমি দেখিনি কেউ করছেন। সবকিছু মিলিয়ে তার অ্যাপ্রুভাল রেট, পার্সোনাল অ্যাপ্রুভাল রেট অনেক হাই। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু তার নিজেরটা দিলেই তো হবে না, তার মন্ত্রীবর্গেরও তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সংসদ সদস্যদেরও তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এবং তার দলকেও একই তালে চলতে হবে। এবং এখানেই দল, সরকার এবং রাষ্ট্রকে আলাদা করে ফেলতে হবে, মিলিয়ে ফেললে চলবে না। প্রধানমন্ত্রী সব কাজ মানুষ একেবারেই চোখ বন্ধ করে আমরা সবাই ভালো বলেছি না, সেটা সম্ভব নয়। ভুল হবে, ত্রুটি হবে, আমরা সমালোচনা হবো। এবং তিনি সবচেয়ে ভালো নেতা, ভালো প্রধানমন্ত্রী, ভালো একটি রাজনৈতিক দলের নেতা, যিনি সমালোচনা সহ্য করতে পারেন, সমালোচনাকে সাদরে গ্রহণ করতে পারবেন। আমরা মনে করি এখন পর্যন্ত প্রধানমন্ত্রী সেটা দেখাচ্ছেন। তার দলের লোক তার প্রশংসা করবে, স্বাভাবিক, তার নিন্দুকেরা তার নিন্দা করবে, স্বাভাবিক। কিন্তু অনেকে আছেন কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন, সাংবাদিকরা, এক্সপার্টরা, তারা সেটা করবেন। এমনকি বিরোধী দল যখন সমালোচনা করেন, আমি মনে করি প্রশংসার চাইতে সেই সমালোচনাকে তার সবচেয়ে বেশি আমলে নেওয়া উচিত, বিবেচনা করার জন্য। গ্রহণ করা না করা নিশ্চয়ই তার বিষয়। যেমন ধরেন, কিছু সমালোচনা তো হয়েছেই। মন্ত্রী পরিষদ যখন গঠন করলেন, পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে সমালোচনা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে জানি না পররাষ্ট্রমন্ত্রীর মানুষ হিসেবে কেমন, তার পারফরমেন্স কেমন, কিছু কিছু শুনেছি। বাট এটা নিয়ে সিদ্ধান্ত নেবার কিছু নেই যে তিনি ফেল করবেন, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন। আমাদের আসলে এটা দেখতে হবে। তবে অবশ্যই সমালোচনার বেশ কিছু জায়গা আছে, কিছু কিছু প্রশ্ন তো আছে। আরো 2-1 জন মন্ত্রী
যারা প্রথম সংসদ সদস্য, প্রথম মন্ত্রী, তাকে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে, এবং তারপরে তাদের কিছু কথোপকথন নিয়ে সমালোচনা আছে, যেগুলো ব্যাড চয়েস মানুষের কাছে মনে হচ্ছে। তবে প্রধানমন্ত্রীকে এখানে বেনিফিট অফ ডাউট দিতে হবে, এবং এটা যেহেতু তার একমাত্র এখতিয়ার, তিনি এই সিদ্ধান্তের মালিক, কাজেই সেটা তিনি সিদ্ধান্ত নিতেই পারেন। এবং তিনি কিন্তু প্রথমেই বলে দিয়েছেন যে সবার জন্য 180 days, অর্থাৎ 6 মাস পরে তিনি পুনর্মূল্যায়ন করবেন। এবং আমরা আসলে জানি না, সবচেয়ে যোগ্য মানুষটাও কিন্তু ভালো পারফর্ম করতে না পারেন। আবার অনেক সময় অনেক অযোগ্য মনে হয়, দেখা গেছে যে তারা নীরবে নিভৃতে অনেক ভালো কাজ করে ফেলেছেন। কাজে উনি ভালো বলতে পারবেন উনি কাকে কোন বিবেচনা থেকে। দুর্নীতি একটা বড় সমস্যা বাংলাদেশে। লক্ষণ বলছে যে তিনি এগুলোর ঊর্ধ্বে নিচে থাকছেন এবং অন্যদেরকে সেটা রাখবার চেষ্টা করবেন।